আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সবাইকে রেডিয়ান অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে ধন্যবাদ। শুভরাত্রি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইংরেজি বেসিক থেকে শুরু করা ক্লাসগুলোর টপিক প্রোনাউনের। সবাইকে আমি ক্লাসে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে যাও। আমরা আমাদের মূল আলোচনা এখনই শুরু করতে যাচ্ছি। সবাই ক্লাসে আসো। এখনই আমরা আমাদের ক্লাসের আলোচনা শুরু করব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ক্লাসে জয়েন করো এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবে এই আশা করছি। আজ অনেক মজার একটা ক্লাস হবে এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আর এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবে, আশা করি প্রোনাউনে তাদের আর কোনো সমস্যা হবে না। প্রোনাউন থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা আনসার করতে পারবা। এখন আমাকে জানাও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও। আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাও তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। কমেন্ট করো, সবাই কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের কমেন্ট হলেই আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি যে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। কেউ কমেন্ট করতেছো না কেন? আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আশা করি সবাই দেখতে পাচ্ছ এবং সবাই শুনতে পাচ্ছ। আশা করছি সবই ক্লিয়ার আছে। এ কারণে কেউ কোনো মন্তব্য করতেছো না। এখন আমরা আমাদের সেই মূল টপিক প্রোনাউন আলোচনায় চলে যাব। যারা এখনও ক্লাসে জয়েন করো নাই তারা ক্লাসে জয়েন করো এবং যারা জয়েন করছো তাদেরকে শেষ পর্যন্ত থাকার জন্য আহ্বান করছি। কারণ কখন কোন গুরুত্বপূর্ণ পয়েন্টটা আলোচনা করি আর সেটাই কিনা পরীক্ষায় এসে যায়, তখন আফসোস থেকে যাবে। আর আমি নিজেও জানি না কখন কোন গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। সেজন্য ধৈর্য সহকারে ক্লাসে শেষ পর্যন্ত থাকবে। আজকে হচ্ছে আমাদের আলোচনা, দেখো, প্রোনাউন। প্রোনাউন প্রোনাউন অর্থ সর্বনাম হলো সবাই জানি, না জানলেও আজকে আমরা জেনে নেব। প্রোনাউন হচ্ছে সর্বনাম, অর্থাৎ নাউন এর পরিবর্তে বসে। প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসে। প্রোনাউনটা কিসের পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসে। দেখো, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। যেমন রহিম এর পরবর্তী হচ্ছে হি। রহিমের জায়গা চেঞ্জ করে এখানে এসে গেছে হি। তাহলে এই হিটা হচ্ছে আমাদের প্রোনাউন, রহিমটা হচ্ছে নাউন। সংজ্ঞায় বলা হচ্ছে নাউনের পরিবর্তে, নাউনকে রিপ্লেস করে যে ওয়ার্ডটা বসে, অর্থাৎ যাহা বসে তাহাই হচ্ছে আমাদের প্রোনাউন। এই প্রোনাউন হচ্ছে 8 প্রকার। এই প্রোনাউন হচ্ছে 8 প্রকার। এই প্রোনাউনগুলো আজকে আমরা দেখব। এখন দেখো 8 প্রকার প্রোনাউন, সেগুলো কি কি এবং প্রোনাউনগুলো চিনে নিব আমরা। প্রথমে পড়ব আমরা পার্সোনাল প্রোনাউন। তোমরা খুব সুন্দর করে ক্লাসটা নোট করে নেবে, সুন্দর করে ক্লাসটা নোট করে নেবে এবং সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা করবে।
এক নম্বরে দেখো 8 প্রকার, প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তাহলে প্রথম নম্বর হচ্ছে দেখো পার্সোনাল, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমাদের প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এ প্রোনাউন দ্বারা ব্যক্তিকে বোঝাবে। এ প্রোনাউন দ্বারা কি বোঝাবে? ব্যক্তিকে বোঝাবে। এখন আমাদের বিষয়টা হচ্ছে পার্সোনাল প্রোনাউন কি কি, সেই জিনিসগুলো আমাদের চিনতে হবে। পার্সোনাল প্রোনাউনগুলোকে আমাদের জানতে হবে। যদি পার্সোনাল প্রোনাউনগুলো না জানি তাহলে আমরা সেগুলা লিখতে পারবো না। তাহলে পার্সোনাল প্রোনাউনগুলো কি কি আমি লিখে দিচ্ছি। দেখো পার্সোনাল প্রোনাউন হচ্ছে যেমন এক্সাম্পল, পার্সোনাল প্রোনাউন আই, হি, শি, হিম, হার, দে, them, I, he, she, him, her, they, them। এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এগুলো হচ্ছে আমাদের কি? পার্সোনাল প্রোনাউন। এগুলো সবাই নোট করে নেবে। সবাই যদি নোট করে না নেও তাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবে না, পরবর্তীতে সমস্যা হবে। তারপর দেখো ওই, আস, মাইন, আওয়ার, আওয়ার্স, ওই, আস, মাইন, আওয়ার, আওয়ার্স, দেম, দেয়ার, দেয়ার। এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনগুলো লিখে নাও। এই পার্সোনাল প্রোনাউনগুলো লিখে নাও। প্রাথমিক ধারণাটা আগে আমরা নিয়ে নিই। প্রাথমিক ধারণাটা নিয়ে তারপরে আমরা মি, মাইন, মি, মাই। তাহলে আই, হি, শি, হিম, হার, দে, দেম, ওই, আস, মাইন, আওয়ার, আওয়ার্স, দেয়ার, মি, মাই। এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ক্লাসটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। কেউ কমেন্ট করতেছো কিনা আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তাহলে দেখো এইগুলো আমাদের পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন দ্বারা ব্যক্তিকে বোঝায়। এখন দেখো দ্বিতীয় নাম্বার, এটুকু আমি মুছে দেই, এটুকু মুছে দেই, নাহলে দ্রুত উঠিয়ে নাও। আমি দ্বিতীয় নাম্বারে চলে যাচ্ছি। পার্সোনাল প্রোনাউন দেখো, পার্সোনাল প্রোনাউন এটাকে একটু দ্রুত উঠিয়ে নাও, একটু দ্রুত উঠিয়ে নাও। এটুকু আমি মুছে দিলাম। এখন দেখো পার্সোনাল প্রোনাউনের আমি কি কি পার্সোনাল প্রোনাউন সেগুলো তোমাদেরকে দেখালাম। এখন এর একটা এক্সাম্পল দিচ্ছি আমি। হি অ্যান্ড আই আর অয়েল। হি অ্যান্ড আই আর অয়েল। এই দেখো হি পার্সোনাল প্রোনাউন, আই পার্সোনাল প্রোনাউন। এগুলো হচ্ছে আমাদের কি? পার্সোনাল প্রোনাউন। তাহলে হি যদি আন্ডারলাইন করা থাকে, হি মার্কিং করা থাকে পার্সোনাল প্রোনাউন, আই যদি মার্কিং করা থাকে তাহলে পার্সোনাল প্রোনাউন। এখন দেখো হি একটা পার্সন, থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। দুইটা পার্সন পাশাপাশি বসেছি আমরা। দুইটা পার্সন যদি পাশাপাশি বসে, তিনটা পার্সন যদি পাশাপাশি বসে, কোনটা কিভাবে বসাবা, কোনটা আগে বসবো কোনটা পরে বসবো, এর একটা লিখে দিচ্ছি আমি। দেখো যদি স্বাভাবিক অবস্থা বুঝায় তবে, আর যদি দোষ বোঝায়
তবে আগে দেখো স্বাভাবিক অবস্থা বুঝালে কি হবে, ধূস বুঝালে কি হবে। স্বাভাবিক অবস্থা বুঝালে আমরা 231, অর্থাৎ ধূস বুঝালে আমরা বুঝাবো 123। অর্থাৎ দেখো যদি কোনো কিছু দ্বারা স্বাভাবিক অবস্থা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা 231 লিখব। 231 দ্বারা আমরা এটা বোঝাচ্ছি 2 হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, 3 হচ্ছে থার্ড পারসন, আর 1 হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। তাহলে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, এভাবে আমাদের সাজাতে হবে। আর যদি সেটা দ্বারা দোষ বোঝায়, সেটা দ্বারা যদি দোষ বোঝায় তাহলে আমাদের 223, অর্থাৎ 1 2 3, 1 2 3 হলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এভাবে আমাদের লিখতে হবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলা তোমরা সবাই নোট করে উঠিয়ে নাও, নোট করে উঠিয়ে নাও। আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও বুঝতে পারতেছো কিনা। সবাইকে আমি ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য আহ্বান করছি। আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা বুঝতে পারলা কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আমি কিন্তু তোমাদের কিছু বুঝতে পারতেছি না, কেউ কমেন্ট করতেছো না, কারো কমেন্ট আমি এখন পর্যন্ত পাচ্ছি না। হ্যাঁ, তাহলে দেখো স্বাভাবিক অবস্থা বুঝালে বুঝাবো সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। দোষ যদি বোঝায় সেক্ষেত্রে বোঝাবো আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। উপরের যে বাক্যটা আমরা দিছি বা লিখছি, হি অ্যান্ড আই আর ওয়েল, সে এবং আমি ভালো। এখানে দেখো স্বাভাবিক একটা অবস্থান বুঝাইছে, এখানে কিন্তু দোষ বোঝায় নাই, এখানে দোষ বা অপরাধী বোঝায় নাই, স্বাভাবিক একটা অবস্থা এখানে বোঝানো হয়েছে। এই স্বাভাবিক অবস্থা বোঝানোর কারণেই আমরা এখানে প্রথমে বসাইছি থার্ড পারসন, তারপরে দিই আমরা কি দেখো ফার্স্ট পারসন, কিন্তু এখানে সেকেন্ড পারসনটা নাই। সেকেন্ড পারসন দিলেও দিতে পারতাম, যদি সেকেন্ড পারসন হয়তো বসাইতাম তাহলে আমরা এভাবে লিখতাম। যদি সেকেন্ড পারসন লিখতাম ইউ, হি অ্যান্ড আই আর অয়েল, এভাবে লিখতাম যদি আমরা সেকেন্ড পারসন সহ লিখতাম। সেকেন্ড পারসন নাই, সেখানে সরাসরি থার্ড পারসন এসে গেছে। তাহলে দেখো তিনটা পারসন যদি পাশাপাশি আমরা লিখতে যাই তাহলে কিভাবে গঠন করব। স্বাভাবিক অবস্থা বোঝালে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আর যদি সেটা দ্বারা দোষ বা অপরাধী বোঝায় তাহলে আমরা বসাবো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ধারাবাহিক ক্রমে। ধারাবাহিক ক্রমে টেকনিক 231, এটা মনে রাখার জন্য। টেকনিক 123, 1 2 3, এটা মনে রাখার জন্য একটা টেকনিক। সবাইকে আমি শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য আহ্বান করছি। ক্লাসের ভালো মন্দ বা কোথায় কখন কি সমস্যা হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আর এইগুলো নোট করে রাখো, নোট করে রাখো। তাহলে দেখো আমাদের এখানে পার্সোনাল প্রোনাউন আমরা পড়ে নিলাম। পার্সোনাল প্রোনাউনগুলো কি কি, পার্সোনাল প্রোনাউন কিভাবে গঠন হবে সেটা জেনে নিলাম। আমি পরবর্তীতে আরও বিস্তারিত নেব। এখন আমি প্রাথমিক ধারণা নিচ্ছি। এখন দেখো আমরা দ্বিতীয় নাম্বারে চলে যাব। পার্সোনাল প্রোনাউনটা আমরা শেষ দিলাম। এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন চলে গেল। 8 প্রকার যে প্রোনাউন আমাদের পার্সোনাল প্রোনাউন শেষ। এখন আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। বলবো আমরা কি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা এখন আমরা পড়ব। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা আরেকটা প্রোনাউন হিসাবে ব্যবহার হয়, সেটা হচ্ছে এমফ্যাথিক প্রোনাউন। বিকল্প আরেক নাম হচ্ছে এটা, সেটা কি এমফ্যাথিক প্রোনাউন। এটা লিখে নাও। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাথিক প্রোনাউন এই দুইটা প্রোনাউন একই রকমের, কিন্তু দুই জায়গায় ব্যবহৃত হয় এবং ব্যবহারের জায়গা ভেদে এদের নামটা পরিবর্তন হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাথিক প্রোনাউন একই রকম। এই রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে চিনবো আমরা? এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আত্মবাচক। রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে কি আত্মবাচক বিশেষণ। আত্মবাচক বিশেষণ, এই আত্মবাচক বিশেষণ বলতে কি নিজেকেই বোঝায়।
কাকে বোঝায়? নিজেকে বোঝায়। যদি তুমি, আমি, আমরা কেউ আয়নার সামনে দাঁড়াই, আয়নার বাহিরেও আমি, আয়নার ভিতরেও আমি, আমাকেই দেখাচ্ছে, আমার প্রতিবিম্বটাই আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ নিজেকে নিজেই দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাই হচ্ছে আমাদের কি? রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে নিজেকে নিজে দেখতে পাওয়া। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে চিনব? এই রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে সেলফ লেখা থাকবো। কি লেখা থাকবো? সেলফ, সেলফ অথবা সেলফ লেখা থাকবে। এই সেলফ এবং সেলফ দেখে চিনবো আমরা এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ এবং সেলফ দেখে চিনবো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন myself, himself, themselves, myself, himself, themselves, yourself, yourself, ourself, ourself। এই সেলফ যুক্ত যেগুলো আছে সবগুলাই হবে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। হারসেলফ, হারসেলফ। তারপর দেখো themselves, যখন হবে আমাদের প্লুরাল তখন হবে সেলস, ভিএস, আর যখন থাকবো সিঙ্গুলার তখন হবে এসইএলএফ, সেলফ। এই সেলফ এবং সেলফ যুক্ত যেগুলো আছে সবগুলোই আমাদের কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ এবং সেলফ যুক্ত যেগুলো আছে সবগুলোই আমাদের কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার উপায় হচ্ছে সেলফ এবং সেলফ লেখা থাকবে, সেলফ এবং সেলফ থাকবে। এইগুলা যদি থাকে তাহলে সেটাকে আমরা নির্দ্বিধায় বলে দেব রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার এখানে একটু সমস্যা আছে এমফ্যাথিক প্রোনাউন। এই এমফ্যাথিক প্রোনাউনটা কি এখন আমরা দেখব। একই প্রোনাউন কিন্তু জায়গা ভেদে নামটা চেঞ্জ হয়, জায়গা ভেদে নামটা চেঞ্জ হয়। তোমরা সবগুলো নোট করে রাখো। সবাইকে আমি নোট করে রাখার জন্য আহ্বান করছি এবং শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে। নেট স্লো থাকার কারণে মনে হয় কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা করো। আমি বুঝতে পারতেছি না তোমাদের ক্লাসে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। যদি সমস্যা হয় তার জন্য দুঃখিত, একটু কষ্ট করে ক্লাসটা করে নাও, কারণ কমেন্ট দেখতে পাচ্ছি না আমি। তাহলে দেখো এই রিফ্লেক্সিভ প্রোনাউন কি? আত্মবাচক বিশেষ্য, নিজেকে নিজে বোঝাবে। আর সেলফ এবং সেলফ থেকে চিনবো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু ব্যবহারটা আমরা দেখব। এটা প্রথমে আমরা চিনে নিলাম, প্রথমে আমরা দেখে নিলাম যে কোন শব্দগুলা বা কি কি থাকলে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আর আছে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে এমফ্যাথিক প্রোনাউন। এখন দেখো এটা কিভাবে চিনবা, কিভাবে আইডেন্টিফাই করবা এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। I love myself, এই যে myself, এখানে দেখো মনে করো এই লাভটা নাই। এই লাভ যদি না থাকে তাহলে আই মানে আমি, মাইসেলফ মানে নিজে। আমি যে কথা নিজে একই কথা, মানে আই আমাকে বুঝাইছে, মাইসেলফ দ্বারা আইকে বুঝাইছে। তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে কর্তা নিজে, সাবজেক্ট নিজে। যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাই নিজেকে নিজে। তাহলে আই লাভ মাইসেলফ, আমি আমাকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি। এটা হচ্ছে আমাদের কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা হচ্ছে আমাদের কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। আই লাভ মাইসেলফ, এই মাইসেলফটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ এবং সেলফ যুক্ত। এখন এই মাইসেলফ বা সেলফটা কিভাবে দেখো এমফ্যাথিক প্রোনাউন হয় এটা আমি দেখাবো এখন তোমাদের। এটা কিভাবে এমফ্যাথিক প্রোনাউনে পরিণত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে এমফ্যাথিক প্রোনাউন হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আই, মাই,
সেলফ লাভ। এখন দেখো, যখন এই এমফ্যাথিক প্রোনাউনটা হবে, এমফ্যাথিক প্রোনাউনটা হচ্ছে জোর দেওয়া। কি দেওয়া? জোর দেওয়া, বেশি গুরুত্ব আরোপ করা। তাহলে এই আয়ের প্রতি এই মাই সেলফ দ্বারা বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি নিজেকে ভালোবাসি, ওখানে বলছে আমি নিজেকে ভালোবাসি, এখানে আমি আমাকে ভালোবাসি, একটু গুরুত্ব দিয়ে বলছে, বেশি গুরুত্ব দাও। এই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাথিক প্রোনাউনের মধ্যে তফাৎটা হচ্ছে এটা, রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফযুক্ত আর এমফ্যাথিক প্রোনাউন এটাও সেলফযুক্ত, কিন্তু এমফ্যাথিক প্রোনাউনটা সেটা কি করে? সাবজেক্টের পরেই বসে। কি হয়? সাবজেক্টের পরেই বসে। কিন্তু উপরের বাক্যে দেখো আই লাভ মাই সেলফ, এই মাই সেলফটা কিন্তু ভার্বের পরে বসছে। মাই সেলফটা ভার্বের পরে, অর্থাৎ সেন্টেন্সের শেষে আছে। কিন্তু যখন আমরা এই মাই সেলফটাকে এমফ্যাথিক প্রোনাউন করেছি, তখন এই মাই সেলফটা ঠিক আমাদের দেখো আই এর পরেই বসছে, সাবজেক্টের পরেই বসছে। এইভাবে আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, যেমন তাহলেই বুঝতে পারবা যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনটা এমফ্যাথিক প্রোনাউন। আমি আরেকটা তোমাদের দেখাচ্ছি, তাহলে দেখালেই তোমরা বুঝতে পারবা। সবাই নোট করে রাখবে, খাতা কলম নিয়ে ক্লাস করতে বসো এবং ধৈর্য সহকারে ক্লাসটা করো। যেমন আই লাভ ইউ, yourself, I love you yourself। এখানে আছে আই লাভ ইউ yourself। এখন দেখো এই যে yourself, এটা হচ্ছে আমাদের এমফ্যাথিক প্রোনাউন। এটা হচ্ছে কি? এমফ্যাথিক প্রোনাউন। এমফ্যাথিক প্রোনাউন, কারণ ইউ হচ্ছে দেখো সাবজেক্ট, এই অবজেক্ট, এই ঠিক অবজেক্টের পরে yourself বসছে। তখন আয়ের পরেই আমরা মাই সেলফ বসেছিলাম, এখন ইউর পরেই বসছে ইউর সেলফটা। এই কারণে এটা হচ্ছে আমাদের এমফ্যাথিক প্রোনাউন। তাহলে এমফ্যাথিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, এই দুটো আমরা চিনে নিলাম। এই দুটো কখন এমফ্যাথিক প্রোনাউন হবে, কখন রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, এটা আমরা বুঝে গেলাম। সবাই উঠিয়ে নাও ক্লাসটা, সবাই নোট করে নাও। তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাথিক প্রোনাউন পড়ে গেলাম। এখন আমরা 3 নম্বরে চলে যাব। পার্সোনাল প্রোনাউন পড়লাম। 3 নম্বর হচ্ছে আমাদের, 3 নম্বরে চলে যাব আমরা এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নম্বর হচ্ছে কি আমাদের? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 3 নম্বর আমাদের কি? পার্সোনাল প্রোনাউন পড়লাম, রিফ্লেক্সিভ প্রোনাউন পড়লাম, এখন পড়তেছি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে নির্দেশক। এটা দ্বারা কি করবে? নির্দেশ করবে। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্বারা কি করবে? নির্দেশ করবে। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি? যেমন দেখো, আমাদের জরুরি হচ্ছে প্রোনাউনগুলোকে আইডেন্টিফাই করা, চিনা, যে কোনটা কোন প্রোনাউন। তারপরেই তো আমরা বাক্যে ব্যবহার করবা গেলে সেটা ধরতে পারবো, সেটা বুঝতে পারবো এবং সেটা কি করতে পারবো? নির্দিষ্ট করতে পারবো কোন ধরনের প্রোনাউন। এর আগে আমাদেরকে চিনতে হবে কোনটা কোন প্রোনাউন। তাহলে আমরা পার্সোনাল প্রোনাউনগুলো শিখে আসলাম, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো দেখে আসলাম। এখন আমরা দেখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমি তোমাদের লিখে দিচ্ছি। যেমন দেখো, দিস, দিস, দ্যাট, দোজ। দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে আমাদের কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সবাই কি ক্লাস করতেছো নাকি ঘুমিয়ে গেছো? কেউ ঘুমিয়ে যাবে না কিন্তু, ক্লাসটা করো, ক্লাসটা শেষ দাও। আজকের ক্লাসটা করলে আশা রাখছি প্রোনাউন সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না, কোনো সমস্যা থাকবে না প্রোনাউন নিয়ে। ক্লাসটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে করো। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যেমন দিস, দিস, দ্যাট, দোজ।
দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, স্পেলিংয়ে ডিফারেন্স, উচ্চারণ একই। তাহলে এগুলো লিখে নাও, এগুলা কি করো, লিখে নাও। আমি এটুকু মুছে দিচ্ছি, এটুকু মুছে দিলাম। যেমন দেখো এক্সাম্পল, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এই যে দিস, এই দিস হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দিষ্ট করে বলছে এই কলমটা আমার, এইটা আমার কলম। এই দিস হচ্ছে আমাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে নির্দেশ করবে। তাহলে দিস, দিস, দ্যাট, দোস, এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটুকু মুছি আমি, নোট করে রাখো। একটু নোট দিয়ে দিচ্ছি, দেখো নোট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের একটা নোট দিচ্ছি আমি। সবাই উঠিয়ে নিও। দেখো দিস, দিস, দ্যাট, দোস, এগুলোর পরে নাউন থাকলে দিস, দিস, দ্যাট, দোস, যদি এগুলোর পরে নাউন থাকে তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। দেখো দিস, দিস, দ্যাট, দোস, এগুলোর পরে যদি নাউন থাকে, এগুলোর পরে যদি নাউন থাকে তাহলে সেটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি নাউন না থাকে, এগুলোর পরে ভার্ব থাকে, এগুলোর পরে কি থাকে, ভার্ব থাকে, তাহলে সেটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে কখন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে কখন, বুঝতে পারছো? আশা করছি সকলেই বুঝতে পারছো। আমি আবারও বলে দিচ্ছি, দিস, দিস, দ্যাট, দোস, এগুলোর পরে যদি নাউন থাকে তাহলে হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি এগুলোর উপরে ভার্ব থাকে তাহলে হবে সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো কিভাবে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল, দিস ম্যান ইজ গোড। এই দিস ম্যান ইজ গোড, আমি প্রথম বাক্যে তোমাদের দিছিলাম দিস ইজ মাই পেন, এখন দিছি দিস ম্যান ইজ গোড। এখানে দেখো এই যে দিস আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরে আছে ম্যান। আমি বলছি দিস, দিস, দ্যাট, দোস, এগুলোর পরে যদি নাউন থাকে তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। দেখো তো ম্যানটা নাউন কি না, যদি এই ম্যানটা নাউন হয় তাহলে এখানে দিস হবে আমাদের কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিসটা আমাদের কি, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দিসটা হচ্ছে আমাদের এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি কারণে হলো, দিসের পরে নাউন আছে, এদের পরে যদি নাউন থাকে তাহলে সেটা হয়ে যাবে কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এদের পরে কি আছে, নাউন আছে, এই নাউন থাকার কারণে এটা হচ্ছে আমাদের কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি এখানে নাউন না থাকে, এখানে কি থাকতো, ভার্ব থাকতো, তাহলে হয়তো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ এ গুড ম্যান, যদি এমন থাকতো, এখানে এখানে যদি আন্ডারলাইন করা থাকতো তাহলে এই জিনিসটা হতো আমাদের কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু ম্যানটা দিসের পরে থাকার কারণে এই ম্যানটা হয়ে গেছে আমাদের অ্যাডজেক্টিভ, মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওইখানে ম্যানের আগে শুধু দিস না,
ওইখানে যা থাকতো, যেমন ব্যাটম্যান, গোটম্যান, টলম্যান, শর্টম্যান, মেশিন ম্যান, সবই থাকতো আমাদের কি অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখালাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দেখালাম। এখন তোমরা দেখবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন তোমরা দেখবে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন দেখো কত নাম্বার গেল, 4 নাম্বার। এখন আমরা পড়ব 4 নাম্বার ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা দ্বারা কি বোঝাবো, প্রশ্ন বোঝাবো। এটা দ্বারা কি বোঝাবে, প্রশ্ন বোঝাবে। এখন দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কি কি, এটা আমাদেরকে আগে চিনতে হবে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ কোশ্চেন ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা কি বুঝাই, কোশ্চেন করা বুঝাই। এই ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা বোঝালে আর এই ওয়ার্ডগুলাই হবে আমাদের কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডগুলাই আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু দেখো আমি আবার আরেকটা প্রোনাউন এখানে বলে দিচ্ছি, রিলেটিভ প্রোনাউন। দেখো রিলেটিভ প্রোনাউন, এই ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এই দুটার মধ্যে একটু সমস্যা আছে, কারণ দুইটা প্রায় একই অবস্থানে। এই ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এই ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একই কথা, কিন্তু এদের ব্যবহারের জায়গাটা আলাদা। যখন আমরা সেন্টেন্সের প্রথমে দেখব ডব্লিউএইচ ওয়ার্ড, সেন্টেন্সের প্রথমে যদি দেখি ডব্লিউএইচ ওয়ার্ড আছে, সেটা হবে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন দেখো হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তাহলে এখানে এই হোয়াট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ এই হোয়াটটা সেন্টেন্সের প্রথমে আছে, এই হোয়াটটা কি সেন্টেন্সের প্রথমে আছে, শুরুতে। যদি সেন্টেন্সের প্রথমে বা সেন্টেন্সের শুরুতে থাকেই ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড, তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি মাঝখানে থাকে, তাহলে সেটা হবে কি রিলেটিভ প্রোনাউন। মাঝখানে থাকলে সেটা হবে কি রিলেটিভ প্রোনাউন। যদি সেন্টেন্সের শুরুতে থাকে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। যদি সেন্টেন্সের ইন্টারোগেটিভ প্রোনাউন যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। দেখো রিলেটিভ প্রোনাউনের আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝবে। দ্য ম্যান হু, এই দেখো সেন্টেন্স শুরু হচ্ছে, মাঝখানে কি বসাইছি, হু বসাইছি, মাঝখানে হু বসাইছি। সেড দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল। তাহলে দেখো দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, এই যে হু শব্দটা সেন্টেন্সের মাঝখানে বসছে। যখন মাঝখানে থাকবে তখন হবে রিলেটিভ প্রোনাউন, যখন মাঝখানে থাকবে তখন হবে কি রিলেটিভ প্রোনাউন,
যখন সেন্টেন্সের শুরুতে থাকবে তখন হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন যে শব্দগুলো ওইগুলো আমরা চিনে নিলাম। ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডগুলোই হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। শব্দের প্রথমে থাকলে হবে, সেন্টেন্সের প্রথমে থাকলে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, সেন্টেন্সের মাঝখানে থাকলে হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখো আমাদের দুইটা প্রোনাউন কিন্তু একত্রে চলে গেল, ইন্টারোগেটিভ প্রোনাউন চলে গেল, 5 নাম্বার চলে গেল রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউন একত্রে চলে গেল। ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলোই হচ্ছে আমাদের রিলেটিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। সবাই নোট করে রাখবে, সবাই নোট করে রাখবে। দুটা নোট দিয়ে, একটা নোট দিয়ে দিচ্ছি, দেখো নোট। এই নোটটা পরবর্তীতে লাগবে, কিছুক্ষণ পরেই আমি আবার এর এক্সাম্পল দেবো, তখন লাগবে। এখন নোটটা তোমরা লিখে নাও। হু থাকলে কি হবে এবং হুম থাকলে কি হবে। হু হচ্ছে সাবজেক্ট ফ্রম, হুম হচ্ছে অবজেক্ট ফ্রম। যদি দেখো সেন্টেন্সের মাঝখানে হু ব্যবহার করা হয়, তাহলে হু এরপর সরাসরি ভার্ব বসবে। হু এর পর কি সরাসরি ভার্ব বসে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে হোম, হোমের পর সাবজেক্ট প্লাস ভার্ব। এই নোটটা হচ্ছে হু প্লাস ভার্ব, এবং হোম বসাতে হলে হোমের পর থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব, হোমের পর হবে সাবজেক্ট প্লাস ভার্ব। এটার প্র্যাকটিস আমি কিছুক্ষণ পর করাচ্ছি, তাহলেই বুঝতে পারবা যে কি জন্য এটা তোমাদের শিখালাম। এখন দেখো ইনডিফিনিট প্রোনাউন। এখন পড়বো আমরা কি ইনডিফিনিট প্রোনাউন। সবাই ক্লাসটা শেষ পর্যন্ত করবা, ক্লাসটা শেষ না করে কেউ আজকে ক্লাস থেকে বাইর হবে না। সবাই শেষ পর্যন্ত থাকো। কখন কোন ইম্পর্টেন্ট কথা বলে ফেলি, কখন কোন ইম্পর্টেন্ট বিষয়টা আলোচনা করি, ওইটাই নাকি আবার পরীক্ষার মধ্যে এসে যায়। কারণ কখন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা আমি নিজেও জানি না, কখন যে কি আলোচনা করে ফেলবো। আর এই প্রোনাউন থেকে প্রতি বছর অনেক কোশ্চেন আসে, আর এই প্রোনাউন থেকে সেই কোশ্চেনগুলো আনসার করার জন্য আজকে তোমাদেরকে ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে, করতেই হবে, না করে উপায় নেই। তাহলে এখন থেকে আমরা পড়বো কি ইনডিফিনিট। 6 নাম্বার ইনডিফিনিট প্রোনাউন। এখন আমরা পড়বো কি ইনডিফিনিট প্রোনাউন। অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট করে বুঝাবে না, এটা হবে কি অনির্দিষ্ট। এই ইনডিফিনিট প্রোনাউনটা ভালো করে বোঝো। এই ইনডিফিনিট প্রোনাউন থেকে অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে ইনডিফিনিট প্রোনাউন থেকে। ইনডিফিনিট প্রোনাউন থেকে প্রোনাউনের প্রশ্ন আসে, ইনডিফিনিট প্রোনাউন থেকে সেন্টেন্স কারেকশন আসে, ইনডিফিনিট প্রোনাউন থেকে ভার্বের ব্যবহার আসে। হ্যাঁ, তাহলে এই ইনডিফিনিট প্রোনাউন থেকে কয়েক প্রকারের কোশ্চেন আমাদের আসে। এভারেজে দেখা যায় প্রতি পরীক্ষায় এই প্রোনাউনের মধ্যে বা ইনডিফিনিট প্রোনাউন থেকে প্রশ্ন আসছে। ভার্বের ব্যবহার থাকলেও ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে যেটা পড়ে সেটা আসে। আবার সেন্টেন্স কারেকশন ইনডিফিনিট প্রোনাউন সেখান থেকে আসে। তাহলে দেখো ইনডিফিনিট প্রোনাউনটাকে আমরা দেখে নেই বা বুঝে নেই কোন কোন ওয়ার্ডগুলো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা, যেমন দেখো আমরা ইনডিফিনিট প্রোনাউনগুলো এখন চিনব যে কোন কোনগুলা ইনডিফিনিট প্রোনাউন। সামওয়ান, সামওয়ান, somebody, no one, nobody, anyone, any, anyone, anybody। দেখো someone, somebody, no one, nobody, any, anyone, anybody, everyone, everybody, everyone, everybody,
everyone, everybody, everything, everything, something, something, none, all। এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। এগুলো হচ্ছে আমাদের কি? ইনডিফিনিট প্রোনাউন। মেনি, সাম, মেনি, সাম, এগুলো আমাদের ইনডিফিনিট প্রোনাউন। ওয়ান, এগুলো কি? ইনডিফিনিট প্রোনাউন। সবাই একটু নোট করে রাখো, এই ইনডিফিনিট প্রোনাউন থেকে অনেক অনেক কোশ্চেন আসে। ইনডিফিনিট প্রোনাউনটা একটু ভালো করে খেয়াল করো তোমরা, এবং কি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো যে ইনডিফিনিট প্রোনাউন কি কি আমি লিখে দিলাম, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। একটু যদি এই জিনিসগুলো তোমরা মনে রাখো তাহলেই অ্যান্সার করতে পারবে। যেমন ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে পড়তেছে সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এনি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামথিং, নন, অল, মেনি, সাম, ওয়ান। এগুলা সবই হচ্ছে আমাদের কি? ইনডিফিনিট প্রোনাউন। নাথিং, নাথিং, এগুলা আমাদের ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউন যে শব্দগুলা বা কি কি ওয়ার্ডগুলা যে ইনডিফিনিট প্রোনাউন, এটা আমরা কি করলাম? চিনে নিলাম। এই ইনডিফিনিট প্রোনাউনগুলো আমরা কি করলাম? চিনে নিলাম। এখন দেখব ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার। এখন দেখব আমরা ইনডিফিনিট প্রোনাউনের কি ব্যবহার। এখন আমরা ইনডিফিনিট প্রোনাউনগুলা দেখব। এই ইনডিফিনিট প্রোনাউনগুলা এখন আমরা দেখব। এই ওয়ার্ডগুলা সবাই একটু করে নাও, নোট করে নাও, কারণ এগুলা ভুলে গেলে পরবর্তীতে কিন্তু পাবে না। সবাই একটু নোট করে রাখো। আমি নোট করার জন্য সবাইকে 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট সময়ের মধ্যে সবাই নোট করে নাও। 1 মিনিট সময়ের মধ্যে সবাই নোট করে নাও। আমি এটার এক্সাম্পলের মধ্যে চলে যাব। সবাই নোট করে রাখো, খাতা কলম নিয়ে ক্লাসটা করো। সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা করো। কেউ ঘুমিয়ে যাবে না কিন্তু, আজকে ঘুমানো যাবে না। আজকে ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, এবং এই টপিকটা এত সুন্দর করে শেষ দেবো আজকে, যাতে এখানে কোনো প্রকার কোনো সমস্যা না থাকে। আমি এটুকু মুছতে পারি এখন, এটুকুও মুছে দিচ্ছি আমি এখন। দেখো ভাই, ভাই একটু পরে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এটুকু আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি। এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমি বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। নোট, একটু নোট দিয়ে নিই আগে। ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে নোটের ব্যাপার স্যাপার আছে, এখানে আমাদের নোট লাগবে। দুইটা জায়গায় ইনডিফিনিট প্রোনাউনে আমাদেরকে ভুল ধরানোর চেষ্টা করে প্রশ্নকর্তারা। দুইটা জায়গায় ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে আমাদেরকে ভুল ধরানোর চেষ্টা করে, আমাদেরকে দ্বিধায় ফেলার অবস্থা তৈরি করে। সেই দুইটা জায়গা কি? দুইটা জায়গা, প্রথমটা সাবজেক্ট, 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে কি ভার্ব। এই দুইটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে। মাত্র দুইটা জিনিস যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে ইনডিফিনিট প্রোনাউনে আমাদের কোনোভাবেই প্রশ্নকর্তা হাতে ফেলতে পারবে না। হয় ভার্ব ভুল করে দিবে, না হয় সাবজেক্ট ভুল করে দিবে।
এই দুটার মধ্যেই ভুল করে দিবে, আর সেই ভুলটা আমরা খুঁজে বেরবো। ইনডিফিনিট প্রোনাউন দেখলে আমরা সরাসরি ভার্ব এবং সাবজেক্টের মধ্যে চলে যাব, ভার্ব এবং সাবজেক্টের কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করব। এই খুঁজে যদি বের করতে পারি আমরা, তাহলেই অ্যান্সারটা করতে পারবো। এবং বেশি খুঁজতে হবে না, শুধু ভার্ব এবং সাবজেক্ট এই দুইটা জায়গায় আমরা কি করব, খোঁজ নেব। এই দুইটা জায়গা খোঁজ করতে পারলেই আমাদের, আর এই দুইটা জায়গা যদি আমরা ভালোভাবে খেয়াল করতে পারি, তাহলে এই ইনডিফিনিট প্রোনাউন আমাদের আর সহজে ভুল ধরাতে পারবে না। তাহলে যেমন একটা উদাহরণ দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ড, one of my friend is getting married today। এখন দেখো, one of my friend is getting married today, এখানে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু ভুল আছে। এইভাবে কিন্তু সেন্টেন্স অনেক সময় কারেক্ট করতে আসে, বা এইভাবে সেন্টেন্স দিয়ে সেগুলোকে কারেকশন করার জন্য বলে। তাহলে এই বাক্যের মধ্যে আমাদের খুঁজে বার করতে হবে যে কোথায় ভুল আছে, কোথায় ভুল আছে। এখন দেখো, আমাদের সাবজেক্ট চেনার উপায় হচ্ছে, এই অফ থেকে ভার্ব পর্যন্ত আমরা কেটে দেব। মানে মনে করবো এইটুকু নাই, যদি এইটুকু না থাকে তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে ওয়ান, সাবজেক্টটা কি হয়, ওয়ান হয়। যদি সাবজেক্টটা ওয়ান হয় আমাদের, তাহলে ওয়ানের পর ভার্ব কি হওয়ার কথা, সিঙ্গুলার না প্লুরাল? ওয়ানের পর সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কথা না প্লুরাল হওয়ার কথা? অবশ্যই সিঙ্গুলার হওয়ার কথা। আর ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার, ইজ হচ্ছে কি সিঙ্গুলার। যদি ইজ সিঙ্গুলার হয় তাহলে এই ভার্ব আমাদের কি আছে, সঠিক আছে। এই ভার্ব আছে কি কারেক্ট, ভার্বের মধ্যে কোনো ভুল নাই। তাহলে এখন আমাদের দেখতে হবে সাবজেক্টের মধ্যে। এই যে দেখো, যদি ওয়ান অফ থাকে তাহলে সেই সাবজেক্টের মধ্যে যে নাউন বা প্রনাউনটা থাকবে সেটা আমাদের হবে কি প্লুরাল, সেটা হবে কি প্লুরাল। তাহলে এই ফ্রেন্ডটা আমাদের কি হবে, এই ফ্রেন্ডটা হবে আমাদের কি দেখো প্লুরাল, এই ফ্রেন্ডটা হইতে হবে কি প্লুরাল। এই ফ্রেন্ড এই সাথে এস হবে প্লুরাল। এখন এখানে দেখে আমরা বুঝতেছি যে এখানে ভুল হয়ে গেছে, কারণ ফ্রেন্ডস হয়েছে তাহলে বারবার আর হওয়ার কথা বা ওয়ার হওয়ার কথা, কিন্তু ইজ হয়েছে কেন? হ্যাঁ, এটা আমাদের ফর্মুলা। ওয়ান অফ দ্য থাকলে, ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে, যেমন দেখো না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়তেছি এখন আমরা, সরি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে অর্থাৎ ওয়ান অফ যদি থাকে সাবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। সহজ একটা নিয়ম, নাউন বা প্রোনাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। উল্টাটা হবে, তোমরা মনে করতেছ নাউন বা প্রোনাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের একটু উল্টো হবে। ওয়ান অফ থাকার কারণে, কি থাকার কারণে, ওয়ান অফ থাকার কারণে। আমরা পড়ে আসছিলাম যদি সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু এখানে আমরা একটু উল্টা পড়বো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব এখানে আমরা কি দেবো, সিঙ্গুলার দেবো। কিন্তু এটাকে আমরা সাবজেক্ট না, এটা তো আমাদের সাবজেক্ট না, যদিও দেখা যাইতেছে সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আমাদের কি ওয়ান। এই ওয়ানের কারণে এখানে আমাদের ইজ হবে। তাহলে এখানে একটু উল্টা দেবো, সাবজেক্ট প্লুরাল যদি দেখতে মনে হয় তাহলে আমরা ভার্ব দেবো সিঙ্গুলার, যদিও সাবজেক্ট যদি প্লুরাল মনে হয় ভার্ব দেবো কি সিঙ্গুলার, যদিও সাবজেক্ট যদি মনে হয় সিঙ্গুলার তাহলে ভার্ব দেবো কি প্লুরাল। তাহলে দেখো, মুছে দিলাম। তাহলে ইনডিফিনিট প্রোনাউন ক্ষেত্রে আমার সবচেয়ে বিষয়টা লক্ষ্য করতে হবে
সাবজেক্ট এবং ভার্ব, এই দুটা জিনিসের মধ্যে ভুল দিবে। এই দুটা জিনিস ছাড়া আর কোথাও ভুল দিবে না ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে। তাহলে ইনডিফিনিট প্রোনাউনগুলো কি কি আমরা দেখলাম। রিলেটিভ প্রোনাউন পড়লাম, রিফ্লেক্সিভ প্রোনাউন পড়লাম, ইন্টারোগেটিভ প্রোনাউন পড়লাম। এখন আমাদের আছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা আলাদা আলাদা বা পৃথক পৃথক বা বিভাজন বোঝায়। আলাদা আলাদা এবং পৃথক পৃথক বা বিভাজন বোঝায় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই প্রোনাউন দ্বারা কি বোঝাবো? আলাদা আলাদা, পৃথক বা বিভাজন। বিভাজন, এটা দ্বারা বিভাজন বোঝাবে। এখন আমরা দেখবো এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলা কি কি, কোন কোন ওয়ার্ডগুলা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। যেমন ইজ, ইজ, ইজ হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মানে ইজ মানে কি প্রত্যেক, আলাদা আলাদা বোঝাইতেছে, পৃথক পৃথক ভাবে বোঝাইতেছে। এইদার, এইদার, ইজ এইদার, নেইদার। নেইদার, এগুলো হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন দেখো এক্সাম্পল, ইজ অফ দ্যাম, ইজ অফ দ্যাম। দেখো ইজ অফ দ্যাম, এখানে দ্যাম কেন দিলাম? কারণ অফ, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন অফের পরে আমাদের এখানে পি বসবে, সাবজেক্ট ফ্রম বসবে না, তুই অবজেক্ট ফ্রম বসতে। দেয়ার পরিবর্তে আমরা কি দিলাম? দ্যাম দিলাম। এখানে কি বসাইলাম? অবজেক্ট ফ্রম বসাইলাম। আমরা কি বসাইলাম? অবজেক্ট ফ্রম বসাইলাম। তাহলে ইজ অফ দ্যাম, ইজ অফ দ্যাম ওয়াজ প্রেজেন্ট, ইজ অফ দ্যাম ওয়াজ প্রেজেন্ট। তাহলে এই যে ইজ, ইজ হচ্ছে আমাদের কি, ইজটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ইজ হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। শেষ পর্যন্ত সবাই ক্লাসে থাকবা। ক্লাসে থাকার জন্য আমি আহ্বান করছি আবারও, কারণ ক্লাসটা এখনও আমি মূল পয়েন্টে যাই নাই, এখন শুধু বেসিক ধারণাটা নিতেছি। মূল পয়েন্ট কিন্তু আমাদের শেষে আছে। শেষ পর্যন্ত দেখো, আকর্ষণীয় কিছু পাবে। শেষ পর্যন্ত থাকো। এখন আমরা শুধু ধারণা নিচ্ছি। ধারণা নিতে গিয়েই কিন্তু আমরা যদি সেখান থেকে সরে যাই, তাহলে কিন্তু শেষ পর্যন্ত পাইলাম না, এবং কতটুকু বুঝলাম, কতটুকু ক্লাসটা নিতে পারলাম, সেটা পরীক্ষার হলে যেয়ে তারপর বুঝতে পারবে, তখন মনে পড়বে। সে কারণে আমি বলছি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকো। ক্লাসটা এখনই তোমরা ছেড়ে দিও না। তাহলে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা চিনলাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা চিনে গেলাম। এখন আমাদের আছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন 8 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এটা হচ্ছে পারস্পরিক বা পরস্পর প্রতিক্রিয়াশীল। এটা পারস্পরিক বা পরস্পর প্রতিক্রিয়াশীল বোঝাবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে আমরা পড়ে আসছি ইজ এইদার নেইদার। এখানে আমাদের হবে ইজ আদার, ইজ আদার ওয়ান অ্যানাদার, ইজ আদার ওয়ান অ্যানাদার। এখন দেখো এক্সাম্পল হচ্ছে এটার ইজ আদার ওয়ান অ্যানাদার। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ রেসিপ্রোকাল প্রোনাউন। ইজ আদার ওয়ান অ্যানাদার, এগুলো কি রেসিপ্রোকাল প্রোনাউন। এখন দেখো নোট হচ্ছে দুইজনের মধ্যে বুঝালে, দুইজনের মধ্যে বুঝালে
ইচ আদার, আর অন্যত্র ওয়ান অ্যানাদার। দুজনের মধ্যে বোঝালে হবে ইচ আদার, আর অন্যত্র বসবো কি ওয়ান অ্যানাদার। দুইজনের মধ্যে ইচ আদার, অন্যত্র বোঝাবো ওয়ান অ্যানাদার। ক্লাসটা শেষ পর্যন্ত থাকো। এখন দেখো আমাদের 8 প্রকার শেষ হয়ে গেল। 8 প্রকার শেষ হয়ে গেল। কোনটা কোন প্রোনাউন আমরা চিনে নিলাম, কোনটা কোন প্রকারের প্রোনাউন আমরা সেটা কি করলাম, চিনে নিলাম। এখন কিছু ব্যবহার আমি তোমাদের দেখাবো। এই প্রোনাউন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসে এবং বিভিন্ন পরীক্ষায় এসেছিল। এরকম 2-1টা উদাহরণ আমি তোমাদের দেখাবো, যেগুলো দেখাবো এগুলো কমপক্ষে 5বার 10বার করে আসছে, 5বার 10বার করে আসছে এগুলা। কাজেই শেষ পর্যন্ত ক্লাসে থাকো এবং প্রোনাউন সম্পর্কে পূর্ণ ধারণাটা নিয়ে যাও। তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসে থাকো। অনেকেই ক্লাসে আসো, ক্লাস থেকে এখনো কেউ যাবে না। এখন দেখো, এটুকু আমি মুছে দিচ্ছি। এতক্ষণ আমরা যা চিনলাম, যা জানলাম, যা বুঝলাম, সেগুলার কিছু এখন প্রায়োগিক ব্যবহার আমরা করব, সেগুলার কিছু প্রয়োগ আমরা এখন দেখাবো। যেমন দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। A number option, the man was tall, the man was tall, the man was tall. Who stole my bag? Who stole my bag? B number option দেখো, A number option, the man was tall who stole my bag. B number option, the man stole, the man stole, the man stole my bag. The man stole my bag. Who is tall? Who is tall? T-A-double-L. C number option হচ্ছে the man stole my bag, stole my bag who was tall. D নাম্বার অপশন হচ্ছে দেখো, the man who, D নাম্বার অপশন হচ্ছে the man who stole my bag, stole my bag was tall. দেখো, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, এখন আমরা সেটার প্রয়োগ দেখব, সেটার ব্যবহারটা এখন আমরা দেখব। এখন তোমরা ক্লাস থেকে বের হবে না, কারণ এই যে প্রয়োগগুলো আমি দেখাচ্ছি এটা কিন্তু এভাবে কিন্তু পরীক্ষায়, এই যে পরীক্ষাটা, এই কোশ্চেনটা কম করে হলেও 10 থেকে 12 বার আসছে, 10 থেকে 12 বার আসছে এই কোশ্চেনটা। তাহলে দেখো, হুইচ ইজ ওয়ান
Which one is correct? The man was stole. Who stole my bag? The man stole my bag. Who is stole? The man stole my bag. Who was stole? The man who stole my bag was stole. দেখো এখানে আমরা পড়েছিলাম, এখানে কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যদি হু বসাইতে হয়, কি বসাইতে হয়? যদি হু বসাইতে হয় তাহলে যাকে উদ্দেশ্য করবে, হু দ্বারা যাকে মডিফাই করা হবে, যেমন এই হু দ্বারা এই ম্যানকে মডিফাই করা হচ্ছে, যদি এই হু দ্বারা এই ম্যানকে মডিফাই করা হয় তাহলে এই হুটা আমাদের ঠিক দ্য ম্যানের পরেই বসাইতে হবে। এই হু ঠিক ম্যানের পরেই বসাইতে হবে। তাহলে দেখো এই ম্যানকে যদি এই হু দ্বারা মডিফাই করা হয় তাহলে ম্যানের পরেই বসাতে হবে। এখানে পরে বসাই নাই, এ নাম্বার অপশন আমাদের কাটা, তাহলে ম্যানের পরে বসাইতে হবে, বি নাম্বার অপশন আমাদের কাটা। সি নাম্বার অপশনে দেখো ম্যানের পরে বসাইতে হবে, বসাই নাই, তাহলে সি নাম্বার অপশন আমাদের কি কাটা। তাহলে আমাদের এখানে হবে কি ডি নাম্বার অপশন, দ্য ম্যান হো। দ্য ম্যান হো, হো দ্বারা ম্যানকে কি করছে? মডিফাই করছে, এই ম্যানকে নির্দিষ্ট করছে, ম্যানকে বোঝাচ্ছে। যদি এরকম হয়, যদি ম্যানকেই বোঝায় বা হু দ্বারা যাকে বোঝাবে ঠিক তারপরেই হু শব্দটা আমাদেরকে কি করতে হবে? বসাইতে হবে। রিলেটিভ প্রোনাউনটা ঠিক ওই হুর পরেই বসাইতে হবে। তাহলে এই ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট অপশন। ডি নাম্বার অপশনটা হচ্ছে কি কারেক্ট অপশন। মুছতে পারি, আমি মুছে দিতে পারি। হ্যাঁ, তাহলে দেখো এখন আবার একই প্রশ্ন, দেখো এ নাম্বার অপশন আমি দিচ্ছি, one of my friends are lawyer, না লয়ার। বি নাম্বার অপশন হচ্ছে দেখো one of my friends is a lawyer. One of my friend is a lawyer. তৃতীয় নম্বর অপশন হচ্ছে one of my friends। সি নাম্বার one of my friends is a lawyer। ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের one of my friends are a lawyer। এখন এখানে দেখো আমি কিছুক্ষণ আগে ওয়ান অফের নিয়মটা পড়েছি, কিছুক্ষণ আগে আমি ওয়ান অফের নিয়মটা পড়েছি ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে। আমি বলেছিলাম ইনডিফিনিট প্রোনাউনটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই যে কোশ্চেনটা আমি তোমাদের দিচ্ছি এটা কম করে হলেও 15 বার আসছে, বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায়, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা সহ কমপক্ষে 15 বার আসছে। তাহলে দেওয়া হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার।
আমি তোমাদেরকে বলে দিছিলাম ওয়ান অফ দ্বারা যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের ক্ষেত্রে দুইটা জিনিসের মধ্যে আমাদেরকে বিপদে ফেলাবে, দুইটা জিনিস দ্বারা আমাদেরকে বাধাগ্রস্ত করবে, দুইটা জায়গা আমাদেরকে খেয়াল করতে হবে। সেই দুটা জায়গা হচ্ছে কি? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব, এই দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। আমি বলেছিলাম ওয়ান অফ দ্য, ওয়ান অফ মাই, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে সাবজেক্টকে খেয়াল করতে হবে, ভার্বকে খেয়াল করতে হবে। তাহলে ভার্ব খুঁজে দেখো, আমরা পড়েছিলাম ওয়ান অফ যুক্ত সেন্টেন্সের মধ্যে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে দেখো তো এ নাম্বার অপশনে ভার্ব সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? প্লুরাল আছে, তাহলে এটা কি? কাটা। বি নাম্বার অপশনে দেখো কি ভার্ব সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? ভার্ব আছে সিঙ্গুলার, কিন্তু আমাদের কথা ছিল কি ভার্ব হবে সিঙ্গুলার, নাউন বা প্রনাউন হবে প্লুরাল। তাহলে এই যে ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা কি প্লুরাল আছে? এটা আছে আমাদের কি? সিঙ্গুলার। তাহলে বি নাম্বার অপশন কি? কাটা। তাহলে ডি নাম্বার অপশন আছে দ্য ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আর ভার্ব সিঙ্গুলার থাকার কথা, এই ভার্ব আছে কি? প্লুরাল। এই ভার্ব প্লুরাল, এই ভার্ব প্লুরাল, তাই এই ডি নাম্বার, এ নাম্বার কাটা। এবং বি নাম্বারে আছে নাউনটা আছে কি? সিঙ্গুলার, তাহলে হবে না। সি নাম্বার অপশনে দেখো নাউন আছে প্লুরাল, ভার্ব আছে সিঙ্গুলার, এই সি নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট। সি নাম্বার অপশন হচ্ছে আমাদের কি? কারেক্ট। এইভাবে যদি তোমরা খুঁজে বের করো আর এইভাবে যদি তোমরা নিয়ম মনে রাখো, তাহলে আমি আশা করি না যে প্রনাউন থেকে কোনো কোশ্চেন হলে তোমাদের ভুল হওয়ার কথা। আমি যে নিয়মগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এভাবে তোমরা যদি ভুলগুলা খুঁজে বের করো, ভুলগুলা যদি খুঁজে বের করো, তাহলে সঠিক উত্তরটা এমনিতেই রয়ে যাবে। সঠিক উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে না, তোমাদের উদ্দেশ্য হচ্ছে কি তোমরা ভুলটা খুঁজে বের করো। যখনই ভুলটা খুঁজে বের করতে পারবে তখনই তোমরা সঠিকটা এমনিতেই পেয়ে যাবে। তাহলে এই ওয়ান অফ দ্বারা বারবার কোশ্চেন আসতেছে, অতীতেও আসছে, ভবিষ্যতেও আসবে, সেই দিক থেকে বিবেচনা করে খুব সুন্দর করে তোমরা এই নিয়মটা মনে রাখবে। শুধু এই নিয়ম না, যে নিয়মগুলো পড়ালাম, যে কোশ্চেনগুলো আমি পড়ালাম, যেভাবে আজকে প্রনাউনগুলো তোমাকে আলোচনা করলাম, খুব সুন্দর করে নোট করে রেখে দিবে, মাঝে মধ্যে দেখবে, রিভিশন করবে। কারণ আজকে ক্লাস করলে আর যদি রিভিশন না করে এটা মনে থাকবে না, থাকার বিষয়ও না, কেউ কোনোদিন না পড়ে মনে রাখতে পারে না। তাহলে তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত অনেকে ক্লাস করছো আজকে। আমি ভাবছিলাম সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবে, যা হোক কেউ কেউ বেরিয়ে গেছো, হয়তো বা নেটের সমস্যা থাকতে পারে, বিভিন্ন সমস্যার কারণে। যেমন আজকে আমি নেটের সমস্যার কারণে আমি তোমাদের কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, এই কারণে কোনো কমেন্টসের কোনো প্রতি উত্তর আমি দিতে পারছি না, এর জন্য দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন হবে তোমাদের কমেন্ট দেখতে পারবো, প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এবং আমাদের রেডিয়ান অনলাইন প্ল্যাটফর্মকে তোমরা আরও মজবুত করো। তোমরা যেভাবে আসো সেভাবেই থাকো, পাশের ভাই বন্ধুদের তোমরা এখানে ইনভাইট করো, আমাদের সাথে ইনভলভ করো। আর আমাদের অনলাইন সেবাটা যদি তোমাদের ভালো লাগে, যদি ন্যূনতম পরিমাণ তোমাদের আমরা সেবা দেই এই কথাটা মনে করো, তাহলে তোমাদের প্রতি আমাদের আহ্বান থাকবো, তোমরা এই বিষয়টাকে একটু অ্যাডভার্টাইজ করবা। তোমরা তোমাদের প্রতিবেশী ভাই বন্ধুদের একটু জানাবা যে এত অল্প পরিমাণ খরচে ঘরে বসেই এত সুন্দর সেবা আর কোথাও তোমরা পাবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।